I think I need to control from there, right? Control করতে হবে ওখান থেকে, right? আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমাদের সেমিনারে সবাইকে স্বাগতম। বিশেষ করে শফিক আহমেদ ভাইকে, যিনি এত ব্যস্ততার মধ্যে অল্প একটু সময়ের জন্য বাংলাদেশে এসে আমাদেরকে সময় দিচ্ছেন। এন্ড আমাদের কিছু টিচারও ইনশাআল্লাহ উপস্থিত হবেন, আর বাকি থাকতেছে অডিয়েন্স। আপনাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাই, আমাদের বর্তমান ফিউচারে, আজকে যে টপিক আমাদের সেমিনারে, আজকে আমাদের বর্তমান ফিউচারের যে ডিমান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে আমাদের বর্তমান যে ট্র্যাডিশনাল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং মেথড, তার সাথে আমাদের যে ইন্ট্রোডিউসটা, সেটা আমাদের ভাই আজকে আমাদেরকে বুঝাবেন। আমরা কিভাবে ট্রান্সপোর্টেশনের ট্র্যাডিশনাল মেথডের বাইরে যে এআই ইউজ করে নতুন নতুন টেকনোলজি ইন্ট্রোডিউস করতে পারি, সেটা আমরা আজকে ইনশাআল্লাহ সেমিনার শেষে দেখতে পারবো। তো আমি বেশি সময় নেব না, ভাইয়াকে একটু ছোট করে ইন্ট্রোডিউস করে দিই। He is currently playing the role of an executive vice president at Peggy Malone and Associates situated at Maryland, USA. He is also specialized expertise in intelligent transportation systems (ITS) and connected and automated vehicle (CAV). He also currently serves as the president of ASC National Capital Section, where he leads the organization's efforts to advance the civil engineering profession. Currently, he is leading his firm into an AI-based traffic engineering going beyond traditional transportation method. যেটা আমি আগেও বললাম যে ট্র্যাডিশনাল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং মেথড যেগুলো আমরা সবসময় পড়ে আসতেছি বা পড়বো সামনে, তার সাথে আমরা আমাদের বর্তমান ফিউচার ডিমান্ড যে এআই, সেটাকে কিভাবে আমরা একসাথে কানেক্ট করতে পারি, সেটা ইনশাআল্লাহ ভাইয়া আজকে আমাদেরকে বলবেন। ভাইয়াকে রিকোয়েস্ট করবো স্টেজ নেওয়ার জন্য। Yeah, thank you. Good evening, everyone. আমি ওর নামই জানি না, very unfortunate. But thank you for the introduction, and thank you ITE Buet Student Chapter আমাকে ইনভাইট করার জন্য, and I'm very happy to be here today. অনেক বছর পরে আসছি, and অনেক বছর পরে I guess seminar by speaking করছি. Almost 10 years ago I did one in Buet, not really about engineering or anything. It was about the GRE, which some of you probably will take pretty soon. যারা বাইরে পড়াশোনা করতে যেতে চাচ্ছ, আগ্রহ আছে, তাদের এক্সামটা নিতে হবে। I used to be a tutor of that exam, and তখন আমি হচ্ছে GRE এর উপর একটা সেমিনার নিয়েছিলাম বুয়েট অডিটোরিয়ামে. That was the, I think, last time I was here as a speaker of the seminar. But হ্যাঁ, খুব ভালো লাগছে ডিপার্টমেন্টে সিভিল, আমার নিজের ডিপার্টমেন্টে ব্যাক করে তোমাদের সাথে দেখা করার সুযোগ পেলাম, কিছু ফ্যাকাল্টিদের সাথে দেখা করার সুযোগও পাচ্ছি, সেই সাথে এই ইনোভেটিভ টপিক যেটা এখন হাইপ অফ দ্য ওয়ার্ল্ড, রাইট? সবাই খালি এআই এআই এআই। এখন এমন কেউ নেই, এমন কোনো ইন্ডাস্ট্রি নেই, এমন কোনো অর্গানাইজেশন নেই যারা এআই নিয়ে কিছু না কিছু করার চেষ্টা করছে না। অ্যান্ড দ্য সোল রিজন বিহাইন্ড ইট, দ্য হাইপ ইজ রিয়েল. The impact of this AI in any industry is real. So everyone wants to be part of it. So আশা করি আমিও চেষ্টা করছি in that domain যে আমি কেমনে পার্ট হতে পারি এই জিনিসটা। So I will start with some basic information, the impact of AI ট্রান্সপোর্টেশনে কিভাবে ইম্প্যাক্ট করবে এবং কোথায় কোথায় আমরা অ্যাপ্লাই করতে পারি। এই তো, so let's start. Before even going into the technical stuff, the next slide you will see a little bit more background. যে আমার একটু ব্রিফ ব্যাকগ্রাউন্ড। Not too long ago, actually, just a decade ago, I was here in your position. আমি গ্রাজুয়েট করেছি 2016 সালে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে, and my minor was transportation, my major was structure. With the dream of being a structural engineer, আমি শুরু করেছিলাম আর কি ওই সময়, but eventually life happened and I ended up with transportation, which I'm so happy at this point. যে আমি ট্রান্সপোর্টেশনে কাজ করছি এই মুহূর্তে। বাট হ্যাঁ, আই হ্যাভ এ বিএস অ্যান্ড অবশ্যই বুয়েট থেকে, আর মাস্টার্স করেছি ইউএসএ থেকে। আই ওয়াজ ইন ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটি, আমি মাস্টার্স করেছি ওখানে ট্রান্সপোর্টেশনের উপরে। মাই ডোমেইন ওয়াজ ট্রান্সপোর্টেশন সিস্টেম রেজিলিয়েন্স অ্যান্ড কানেক্টেড অ্যান্ড অটোনোমাস ভেহিকল টেকনোলজি অপারেশন। যাদের সিস্টেম রেজিলিয়েন্স কিভাবে কাজ করে আইডিয়া নেই, কখনো যদি জানতে ইচ্ছা করে, ফিল ফ্রি টু রিচ আউট টু মি। কানেক্টেড অ্যান্ড অটোনোমাস ভেহিকল টেকনোলজি ইজ এ লিটল বিট মোর কমন ফেনোমেনা অর ডোমেইন। সবাই জানে যে অটোমেশন, এখন অনেকেই দেখতে পাচ্ছে অটোমেটেড গাড়ি কিভাবে ওয়ার্ল্ডে রান করে, বাট ওই জিনিসগুলোর অপারেশন নিয়ে আমি হচ্ছে রিসার্চের কাজ করেছিলাম তখন। আফটার মাই ব্যাচেলার্স আমি আসলে দেশেও 1 বছর ছিলাম,
বিফোর আই মুভ টু ইউএস। দেশে 1 বছর থাকাকালীন সময় আমি কাজ করেছি। আমার কাজের শুরু ছিল ডিপার্টমেন্ট থেকে। আমি আরএ হিসেবে ডিপার্টমেন্টে জয়েন করেছিলাম অ্যাকচুয়ালি, স্ট্রাকচারাল অ্যান্ড জিওটেকনিক্যাল। মাই সুপারভাইজার ডিউরিং দ্যাট টাইম ওয়াজ ডক্টর আকিব আহসান স্ট্রাকচারে, আর জিওতে আমি কাজ করেছি ডক্টর মোহাম্মদ আনসারি স্যারের সাথে। খুব বেশি লম্বা সময় ছিল না, আই ওয়াজ হেয়ার ফর 4-5 months। দেন আমি জব নিয়ে আসলে কুমিল্লা মুভ করে যাই। আই ওয়াজ দ্য লেকচারার অ্যাট দ্য বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ওখানে 1 বছরের মতো কাজ করেছি। অ্যান্ড দেন নেক্সট 2016 গ্রাজুয়েট করেছি। 2017 ফলে আই ডিসাইডেড টু গো টু ইউএস ফর মাই মাস্টার্স। দেন ওখানেই রয়ে গেলাম আর কি। So I've been in the transportation industry in US for almost like 8 years now. Graduate করেছি, মাস্টার্স করে দেন জব করছি, and I did a lot of transportation consulting work. So anytime we do consulting work, it means basically design করা, engineering কাজগুলা করা, execution করা, ওইটাকে আমরা কনসাল্টিং কাজ বলি। So I was involved with that. একটু যদি এক্সপ্লেন করি আমি কি কি করলাম। I have worked in সেফটি, ট্রান্সপোর্টেশন সেফটি নিয়ে, অপারেশন কিভাবে ইমপ্রুভ করতে হয়, মডেলিং। আই থিঙ্ক আইটি হচ্ছে যে কিছুদিন আগে একটা ভিসিম সফটওয়্যারের উপরেও সেমিনার করেছিল। সো ওই টাইপের সফটওয়্যারগুলো আমিও ইউজ করেছি আমার কাজের জন্য। আর এর বাইরে আমি হচ্ছে যে আরো ডিজাইন রিলেটেড কাজ করেছি। তো এগুলো করছি লাস্ট অলমোস্ট 7 years ধরে। বাই নাও আই থিঙ্ক আই হ্যাভ ওয়ার্কড অন 150+ projects in last 7 years, আর অলমোস্ট 10+ স্টেটসে হচ্ছে যে আমি কাজ করেছি ইউএসএতে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এখানে তোমরা কিছু দেখতে পাচ্ছ, 2টা জিনিস আমি ফোকাস করব। যেহেতু এটা হচ্ছে আইটি স্টুডেন্ট বুয়েট চ্যাপ্টারের প্রোগ্রাম, এবং এর বাইরে আমার ইনভলভমেন্ট আছে আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ারের সাথে। সো দুইটা জিনিস আমি মেনশন করতে চাই। একটা হচ্ছে দ্য নিউ ফেস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বাই ASCE, and the IT young leader to follow. এই দুটা হচ্ছে internationally recognized by these 2 organizations. একটা recognition program, they recognize young engineer যারা ইনভলভড এই গ্রুপগুলোর সাথে, ইন্ডাস্ট্রিতে হয়তো চেষ্টা করছে একটু কিছু ইম্প্যাক্টফুল কাজ করার। বেসিক্যালি দে আর ট্রাইং হার্ড। সোজা বাংলায় বললে হচ্ছে যে দিস ইয়াং ইঞ্জিনিয়ার্স আর ট্রাইং প্রিটি হার্ড ইন দেয়ার লাইফ, ইন দেয়ার ক্যারিয়ার। তো ওরা রিকগনাইজ এবং অ্যাকনলেজ করতে চায়। সো আই ওয়াজ 2023 সালে I was the one ASC New Face of Civil Engineering selected. Every year তারা 10 জনকে সিলেক্ট করে in the whole world. I was one of them 2023 সালে, and I was the first Bangladeshi at that point. Good thing আমার মনে হয় I at least tried to set up a trend. So 2024 এবং 25 পরপর 2 বছরে 2 জন বাংলাদেশি আছে, একজন করে। So that's good. এখন মানুষজন জানে। Same thing with ITO. I think they select around 20 folks every year. So 2024 সালে আমি হচ্ছে তার মধ্যে একজন ছিলাম as a young leader to follow. So এই দুটো আমি তোমাদের সাথে কেন শেয়ার করছি, because in future যদি ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি বা সিভিল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি তোমরা কাজ করো, বাংলাদেশে থাকো ইউএসএ তে থাকো, ডাজন্ট ম্যাটার, যদি তোমাদের মনে হয় তোমরা অনেক বেশি এফোর্ট দিচ্ছ তোমাদের ইন্ডাস্ট্রির পিছনে, you should always look into that, যে তোমরা কিভাবে রিকগনাইজ হতে পারো এই প্রোগ্রামগুলোর থ্রুতে। Yeah, any questions about that, feel free to ask me. So আমরা আসি আমাদের মেইন প্রেজেন্টেশনে আজকে। I will keep it very high level, very simple. আমি অত in depth যাব না AI নিয়ে কি করা সম্ভব, but we will talk about how the computer vision technology is working on the AI sector, some of the real world application that we are using, and then how generative AI, which is probably everyone is familiar here right now, ChatGPT যারা ইউজ করছো, it's all about generative AI. Generative AI হচ্ছে যে কিভাবে কনসাল্টিং ইন্ডাস্ট্রিতে মানুষজন ইউজ করছে, আর ফিউচার ট্রেন্ডস যেখানে কিছু টেকনিক্যাল ফিউচার সিস্টেম লেভেল ডোমেন নিয়ে আমি একটু ডিসকাস করব। And then in your career as a transportation engineer, if you end up as a transportation engineer or any kind of engineer, what kind of skills you need to have to basically handle the AI stuff, to basically make sure you can represent yourself in this industry, in the AI sector. So let's jump into some of the basic discussion. Why now?
or why even AI? Why AI is important? এখন যুগ অনেক পাল্টে গেছে, right? You see all the modern technical stuffs happening in the whole world. Even বাংলাদেশেও আমি এখন যদি দেখি 10 বছর আগে বাংলাদেশের যে পরিমাণ অ্যাপ ছিল না বা যে পরিমাণ টেকনোলজিক্যাল ফার্ম ছিল না, এখন সেই নাম্বারটা কোয়াইট ডিফারেন্ট ইন লাস্ট 10 years. তো তার মানে কি হচ্ছে, ডেটা অনেক বেড়ে গেছে, everywhere is data. To handle this massive amount of data, it's not possible to use old infrastructure anymore. এই জন্য নতুন ইনফ্রাস্ট্রাকচার কি হবে, নতুন ইনফ্রাস্ট্রাকচার করা অনেক কঠিন। সো লেটস ফোকাস অন সাম টেকনোলজিক্যাল স্টাফ ওয়্যার এআই কামস ইনটু প্লে। এআই হচ্ছে যে হেল্প করে এই ম্যাসিভ অ্যামাউন্ট ডেটা অ্যানালাইজ করতে, রিসোর্স করতে, অ্যান্ড দেন প্রসেস করে সেখান থেকে ভালো কিছু আউটপুট বের করে নিয়ে আসতে। সো দ্যাটস ওয়্যার এআই ইজ প্লেয়িং দ্য গেম। প্রসেসিং পাওয়ার আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস। We have the data for a long time, but we never had that kind of processing power to handle this massive amount of data. Now we do. Now, I mean, everyone should thank NVIDIA and all those big technological firms who came up with this massive processing power equipments. Intel bolo, NVIDIA bolo, all the big names. তারা ultimately figure out করে নিয়েছে যে technologically AI কে আরো বেশি পুশ করতে, আরো বেশি এনহ্যান্স করতে কি টাইপের প্রসেসিং পাওয়ার লাগে। তো দ্যাটস ওয়াই উই হ্যাভ ইট রাইট নাও। সো এই জন্য এআই আরো বেশি বুম করছে। আর সেফটি ম্যান্ডেট ইজ সামথিং ভেরি রিলেটেড টু আওয়ার ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি। আই থিঙ্ক অ্যাটলিস্ট যাদের একটু বেসিক আইডিয়া আছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে, ট্রান্সপোর্টেশন সেফটি নিয়ে, তারা হয়তো এই টার্মটা আগে শুনেছেন, ভিশন জিরো, রাইট? ভিশন জিরো মিনস হোয়াট? জিরো ডেথ। অ্যাক্সিডেন্ট হবে, ইনসিডেন্ট হবে, বাট নো ওয়ান শুড বি কিল, no one should be dead, right? তো ওই ভিশন জিরো কনসেপ্ট, সেফটি কনসেপ্টে এই হচ্ছে যে এআই এর ইমপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন অনেক বেশি। তো এই জিনিসগুলোর কারণে এখন দ্য শিফট ফ্রম রিয়েক্টিভ টু প্রোঅ্যাক্টিভ, রাইট? রিয়েক্টিভ হচ্ছে যখন হয়ে গেছে ইনসিডেন্ট, দেন উই আর রিয়েক্টিং টু ইট, দেন উই আর ট্রাইং টু ফিগার আউট হাউ টু প্রিভেন্ট দ্যাট ইনসিডেন্ট। ইনসিডেন্ট কিন্তু অলরেডি ডান। প্রোঅ্যাক্টিভ হচ্ছে ইনসিডেন্ট হওয়ার আগেই রিয়েকশন করা। সো দ্যাটস ওয়্যার দ্য থিংস আর হ্যাপেনিং উইথ এআই. AI has that potential to be reactive, to be proactive rather than reactive. In general, simple bhashay jodi I try to explain the architectural AI system. It is into 3 phases. First phase is collecting the data. So we need the data, so we have to collect the data. Then the second phase is analyzing the data, right? We have to analyze the data, we have to look into it. We have to try to figure out the patterns. We have to try to figure out what information data is giving us. So that's our analyze part. The last part is basically action, taking actions, taking decisions. How we can look into the data itself. To analyze হয়ে গেল, আমরা result পেলাম. But how do you interpret the result? As an engineer, as a decision maker, you have to look into those analyses and try to figure out what kind of actions we can take to replicate the impact of those data, right? So this is the all 3 phases of a generic AI ecosystem. So let's talk about some of the real world examples, real world application at this point. খুব কমন একটা অ্যাপ্লিকেশন হচ্ছে কম্পিউটার ভিশন। কম্পিউটার ভিশনে আমরা যেটা করি, we can collect the data, video based data, any kind of, it doesn't need to be a camera or anything, it can be any device. But the main data source is videos. Like আমি এখানে এখন ভিডিও, যে কোনো একটা ক্যামেরা লাগালাম, ভিডিও করলাম রুমটা, then using that video data, whatever output I am getting, that can happen through AI. আমি জাস্ট দেখতে পারি হচ্ছে যে কয়জন অ্যাটেন্টিভলি এখন আমার কথা শুনছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যাপ্লিকেশন, রাইট? কয়জন হচ্ছে আমার কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছে, রাইট? দ্যাটস সিম্পল অ্যাজ দ্যাট। কয়জন হয়তো বা বিটুইন সেশন উঠে অন্য কোথাও মুভ করছে। তো এই সব কিছু ইনফরমেশন ট্র্যাক করা সম্ভব যদি we actually collect the video for this whole session. We can analyze it later on through AI যে ওই 30 মিনিট সেশনে, 40 মিনিট সেশনে কি কি ইনসিডেন্ট হলো, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে পুরো রুম যদি আমি কভার করতে পারি, then we can do it. High accuracy, which probably in our engineering industry 95% is not good enough, honestly. And এটা হয়তো এই লেভেলে আমাদের জন্য দরকার নেই, বাট
পরবর্তী লেভেলে যারা ইঞ্জিনিয়াররা কাজ করছে সবসময় তাদের জবাব দিতে হয় স্টিল 5% শর্ট, রাইট? বাট সবাই অ্যাটলিস্ট ব্যাপারটা নিয়ে অনেক বেশি ইজি টু আন্ডারস্ট্যান্ড যে এআই ইজ স্টিল নিউ, তো 95% ইজ স্টিল গুড এনাফ। 100% আসে শুধুমাত্র ম্যানুয়াল এফোর্ট থেকে, যেটা অনেক বেশি এক্সটেন্সিভ। সো এআই ইজ নট সামথিং যে মানুষের কাজের অ্যাকুরেসি লেভেলে যেতে পারবে না, পারবে, একটু সময় লাগবে, বাট অলরেডি যেটা করছে ওই 95% অ্যাকুরেসিতে ওরা এফোর্ট লেভেলটা এত কমিয়ে আনছে এফিসিয়েন্সি পয়েন্ট অফ ভিউ থেকে যে এআই এর ইম্প্যাক্টটা অনেক হাই এই মুহূর্তে। Some of the, like, if I want to talk about the basic thing in terms of computer vision, এটা হচ্ছে রিয়েল টাইম কনফ্লিক্ট প্রেডিকশন। এগুলো আসছে হচ্ছে ওই ট্র্যাকিং থেকে। থিঙ্ক অ্যাবাউট লাইক ভেহিকুলার মুভমেন্ট, কার যখন মুভ করছে একটা জায়গায়, যেখানে আমি ভিডিও দিয়ে হচ্ছে যে এআই অ্যাপ্লিকেশন করছি, তো ওখানে ভেহিকল টু ভেহিকল, ভেহিকল টু পেডেস্ট্রিয়ান, যে কোনো টাইপের কনফ্লিক্ট মুভমেন্ট গুলা এআই হচ্ছে ডিটেক্ট করে অ্যানালাইজ করতে পারে। তো এই হচ্ছে কিছু ক্রাইটেরিয়া। এখানে যদিও লেখা আছে সিইং হোয়াট হিউম্যানস ক্যান নট, টেকনিক্যালি দ্যাটস প্রবাবলি নট ট্রু। এআই একই জিনিসই দেখছে, কিন্তু এআই খুব অল্প সময়ে দেখছে। দ্যাটস দ্য বিগ ডিফারেন্স। I can see 1 hour of video in 1 hour or more than 1 hour time, but AI can do that same 1 hour video processing probably in 15 minutes, 20 minutes. So that's the whole difference there. Next হচ্ছে multimodal detection. আমাদের দেশের জন্য যেটা আসলে আরো এক্সট্রিমলি কমপ্লিকেটেড অ্যান্ড ডিফিকাল্ট, বাট বাইরের দেশের জন্য ইটস নট দ্যাট কমপ্লিকেটেড ফ্রম দ্য মাল্টিমোডাল পয়েন্ট অফ ভিউ, কারণ অনলি খুব ফিক্সড কিছু টাইপ আছে, কার, ট্রাকস, বাইসাইকেল, পেডেস্ট্রিয়ানস, দোজ আর দ্য ডিফারেন্ট মোডস। আমাদের দেশে যদি চলে আসি, ইউ হ্যাভ টু অ্যাড রিক্সা, সিএনজি, অল কাইন্ডস অফ স্টাফ। সো দ্যাটস ওয়াই আমাদের দেশের জিনিসগুলো আরো বেশি কমপ্লিকেটেড। এআই দিয়ে আমরা কি কি করতে পারি? স্পিড, ট্র্যাজেক্টরি, বেসিক্যালি ট্র্যাক করা কোন ভেহিকল কোন দিকে মুভ করছে, দেন কমপ্লায়েন্স আসে পার্কিং টাইপের সিচুয়েশন থেকে বা সিগন্যাল টাইপের সিচুয়েশন থেকে, যে কেউ একজন সিগন্যাল মানছে না, এই টাইপের কমপ্লায়েন্স গুলো উই ক্যান চেক থ্রু দ্য এআই। আর ওয়েদার রিলেটেড ইস্যুস, লাইটিং রিলেটেড ইস্যুস, এভরি টাইম এআই ক্যান হেল্প। বাট দেন এগেন এআই ইজ অলসো ডিপেন্ডেন্ট অন দ্য ডেটা ইটসেলফ, যে ডেটা কতটুকু ভালো। যেহেতু এআই রিলাই করে ভিডিও বেসড ডেটাতে, তো আমাদের ভিডিও যদি ভালো না হয়, রেজলিউশন যদি ভালো না হয়, তাহলে আলটিমেটলি এআই যতই চেষ্টা করুক তার অ্যাকুরেসি কখনো ভালো হবে না। সো 95% অ্যাকুরেসি ডিপেন্ডেন্ট অন very solely on the quality of the video or the data itself. এরপর কমন একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ইন্টারসেকশন অ্যানালিটিক্স, যেখানে আমরা ইন্টারসেকশন ভিডিও করতে পারি, and we are talking about transportation roadway intersection, যেখানে ভিডিও প্রসেসিং করে একজন ইঞ্জিনিয়ার দেখতে পারে what is the queue situation, what is the delay situation, different type of parameters one can analyze. The goal, what is the goal? যেটা এখানে লেখা আছে যে ইন্টারসেকশনকে অ্যানালাইজ করে বেসিক্যালি ট্রাই টু ফিগার আউট if the signal is operating correctly, should we change it, how to improve the overall traffic operation at a particular signalized or unsignalized location, intersection. So that's what you can do through AI. এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে, টপ অফ দ্য টাউন AI application in transportation, all about safety, all about near miss analysis. AI এর আগে যে জিনিসটা ছিল না সেটা হচ্ছে যে AI এর আগে এভরিথিং ওয়াজ ডিপেন্ডেন্ট অন দ্য হিস্টোরিক্যাল ডেটাবেস। হিস্টোরিক্যাল ডেটাবেস বলতে কি, অ্যাক্সিডেন্ট হয়েছে লাস্ট 10 বছরে কয়টা, লাস্ট 10 বছরে কি কি টাইপের অ্যাক্সিডেন্ট হলো, কোথায় কোথায় হলো, সবকিছু আলাদা করে অ্যানালাইজ করে দেখতে হতো। দ্যাট ওয়াজ দ্য হিস্টোরিক্যাল ডেটাবেস। এখন এআই আসার কারণে যেটা পসিবল, আমি যদি একটা পার্টিকুলার লোকেশনে ক্যামেরা সেট করে ভিডিও নিই অ্যান্ড দেন আই ট্রাই টু প্রসেস দ্য ভিডিও থ্রু এআই ফর দিস স্পেসিফিক অ্যাপ্লিকেশন, তাহলে আমি কি দেখতে পারবো, আই ক্যান সি অল দ্য নিয়ার অ্যাক্সিডেন্টস, যে অ্যাক্সিডেন্ট হয় নাই বাট হওয়ার দ্বার প্রান্তে ছিল, যেটা খুব ইম্পর্টেন্ট ডেটা, যেটা হিস্টোরিক্যাল ডেটা থেকে আসে না। হিস্টোরিক্যাল ডেটা দিবে অনলি আফটার ইনসিডেন্ট হ্যাপেন্ড, বাট নিয়ার মিস ডেটা ক্যান গিভ ইউ দ্যাট প্রোঅ্যাক্টিভ নেচার অফ দ্য ডেটা, যে প্রোঅ্যাক্টিভনেস, যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে লাস্ট 1 বছরে, বাট লাস্ট 1 বছরে এখানে 10টা নিয়ার অ্যাক্সিডেন্ট ছিল, হতে হতে হয়নি।
ওই ডেটাটা কেমনে ইউটিলাইজ করা যায় অ্যান্ড হোয়াট ইট ক্যান সে অ্যাবাউট দ্যাট পার্টিকুলার লোকেশন। যে ওই ডেটা যদি আমার কাছে থাকে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, দেন আই ক্যান লুক ইনটু, আচ্ছা এখানে 10টা যেহেতু নিয়ার ইনসিডেন্ট হচ্ছে, তার মানে এখানে সেফটি ইস্যু আছে, তাহলে আমি এবার ফিগার আউট করার চেষ্টা করি সেফটি ইস্যু কি কি। সো দ্যাটস হোয়াট ইজ নিয়ার মিস অ্যানালাইসিস ইজ অল অ্যাবাউট। এটাকে আমি দুইটা জিনিস বলতে চাই জাস্ট ফর ইয়োর নলেজ পারপাস। PET, post encroachment time, and TTC, time to collision. These are the main two key parameters, at least currently in the world, people are relying on. যারা এই নিয়ার মিস AI based নিয়ার মিস অ্যানালাইসিস নিয়ে কাজ করছে, তারা এই দুইটার যে কোনো একটা করছে অথবা দুইটাই করছে। ইটস এন ইউটিলাইজেশন অফ প্যারামিটার। কারণ নিয়ার মিস ডিটেক্ট করতেও তো কিছু প্যারামিটার থাকতে হবে। আমি তো চোখে দেখলাম, মনে হলো দুইটা খুব কাছাকাছি চলে আসলো ভিডিওতে, তার মানেই যে ওটা একটা নিয়ার ইনসিডেন্ট ছিল, দ্যাটস নট ট্রু। উই নিড টু মেক ইট ইনটু অ্যান ইঞ্জিনিয়ারিং ডিসিশন মেকিং প্রসেস। তো ওই ডিসিশন মেকিং প্রসেসে এই দুইটা প্যারামিটার আসে। আমি PET ইউজ করতে পারি, আমি TTC ইউজ করতে পারি, আমি দুইটাই ইউজ করতে পারি জাস্ট ফর দ্য সেক দেখার জন্য হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়ান ফ্রম অ্যানাদার। আর একটা খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন কারেন্টলি ইন্ডাস্ট্রিতে হচ্ছে, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাসেসমেন্ট। And I don't remember if we used to do this during our program in Bangladesh, যে আমরা পড়াশোনা করার সময় এটা নিয়ে কতটুকু কাজ করি। But I'm pretty much sure when we started the pavement engineering নিয়ে পড়াশোনা থাকে না আমাদের, কোন লেভেলে থাকে I don't remember. I think your faculty advisor would remember more than me. But pavement management-এ আমরা হচ্ছে যে বিভিন্ন রকম ইস্যু নিয়ে পড়ি, যে পেভমেন্টের স্ট্রাকচারে ক্র্যাকিং হয়, পথহোল থাকতে পারে। এই জিনিসগুলা AI আসার আগ পর্যন্ত ম্যানুয়াল প্রসেস ছিল। অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আমি ফিল্ডে যাব, আমি হচ্ছে 1 মাইলের একটা রাস্তার মধ্যে হাঁটবো, যেখানে যেখানে পথহোল বা ক্র্যাকিং পাবো, আই উইল টেক এ পিকচার, আই উইল কালেক্ট দ্যাট ইনফরমেশন, রিপোর্ট রেডি করবো। দ্যাটস হাউ ইট ইউজ টু বি। উইথ AI এটা আর করার দরকার নেই। It's still a little far from the 100% accuracy, obviously. Kintu with AI, I can take a video. I can put a dashboard camera, something, any kind of camera, GoPro. I can drive that whole road, collect the data first. Then I can apply an AI application. ওই ভিডিও দেখে AI ডিটেক্ট করবে কোন জায়গায় ক্র্যাক আছে, পথহোল আছে, any kind of infrastructure issue আছে. And based on that data, you can generate a map like this, which you can see here, যেখানে কালার কোড করে তুমি বলে দিতে পারবা কোনটা ভালো, কোনটা মিডিয়াম, কোনটা খারাপ ক্যাটাগরির মধ্যে সিচুয়েশন আছে ফ্রম দ্য ইনফ্রাস্ট্রাকচার অ্যাসেসমেন্ট পয়েন্ট অফ ভিউ। খুবই চমৎকার অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি, অ্যান্ড ইটস অলরেডি হ্যাপেনিং ইন US। অনেক ফার্ম এইটা নিয়ে কাজ করে এবং অনেক গভর্নমেন্ট পাবলিক এজেন্সি নাও রিলাই অন দ্য AI বেসড অ্যাসেসমেন্ট, পেভমেন্ট অ্যাসেসমেন্ট। আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে বিগ ডেটা মোবিলিটি প্ল্যাটফর্মস, যেখানে প্রিডিক্টিভ অ্যানালিটিক্সের জন্য অ্যাট স্কেল, দ্য রিজন ইটস অ্যাট স্কেল, এটা হিউজ। উই আর টকিং অ্যাবাউট হিউজ পেটাবাইটস অফ ডেটা এভরি ডে। অ্যান্ড এই ডেটাটা আসে ইন মোস্ট অফ দ্য টাইম, এই ডেটাটা আসে প্রোব বেস সিস্টেম থেকে। আমি একটু এক্সপ্লেন করি, প্রোব বেস সিস্টেমটা একটু আনকমন হতে পারে। প্রোব বেস সিস্টেম বলতে বোঝায় জিও লোকেশন বেসড যে কোনো ডেটা সিস্টেম। এটা এভরি ডিভাইস যেটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড সেখান থেকে আসে। লাইক আমাদের মোবাইল ফোন, এভরিওয়ান ইজ ক্যারিং এ মোবাইল ফোন, রাইট? তোমার কোনো অ্যাপে যদি ওই জিও লোকেশন অন করা থাকে, যে অ্যাপ তোমাকে রিড করতে পারবে ওয়্যার আর ইউ গোয়িং রাইট নাও, ওইটা হচ্ছে একটা ডেটা, অ্যান্ড উই কল দিস প্রোব বেসড ডেটা। এই ডেটাগুলা হচ্ছে যে কালেক্ট করা সম্ভব। দেয়ার আর আ লট অফ অর্গানাইজেশন, তারা এই ডেটাটা কালেক্ট করে অ্যান্ড দে সেল দ্য ডেটা ফর এনিওয়ান হু নিডস ইট টু অ্যানালাইজ ডিফারেন্ট থিংস। তো USA তে এরকম কিছু অর্গানাইজেশন বা ফার্ম আছে, লাইক স্ট্রিট লাইট ডেটা ইজ ওয়ান অফ দেম। দেন দেয়ার ইজ রেপ্লিকা ডেটা। ওরা এই ডেটাগুলোকে প্রসেস করে বিভিন্ন রকমের ড্যাশবোর্ড প্রিপেয়ার করেছে উইথ অল দ্য ফ্যান্সি আউটপুট, যেটা অ্যাজ এ ইউজার, অ্যাজ এন ইঞ্জিনিয়ার, আই ক্যান টেক ইট অ্যান্ড লুক অ্যাট ইট। আমার একটা লোকেশনের ডেটা লাগবে অ্যান্ড আই ডোন্ট হ্যাভ দ্য ডেটা, I can reach out to them. If they have the data, I can use their data to do my own work, to do my own analysis. So এটাকে আমরা বলি হচ্ছে যে big data use with using their platforms, and in terms of whatever we are trying to achieve there, predictive analytics কেন করছি, সেফটি নিয়ে হতে পারে, predictive analytics হতে পারে to look into the signal operation or corridor operation, যে ট্রাফিক কিভাবে মুভ করছে,
সবকিছুর জন্য আমরা দেখতে পারি উইদাউট কালেক্টিং আওয়ার ওন ডেটা, জাস্ট বাইং অর collecting data from outside organization mobility platforms. We call them mobility platforms. এটা হচ্ছে আরেকটা অ্যাপ্লিকেশন অফ এআই। আরেকটা, এই যে অনেকবারই আমি সিগন্যালের কথা বলছি, স্মার্ট ট্রাফিক অপটিমাইজেশন ইজ অ্যানাদার ওয়ান অফ দ্যাম। সেম থিং, ওই প্রোব বেস ডেটা কালেক্ট করে if we look into a signalized location, signalized intersection, then we can look into whether that signal is operating at 90% capacity, 100% capacity, or it's failing. Failing মানে হচ্ছে যে every time দেখা যাবে সিগন্যালে someone is stuck, সবাই গ্রিন টাইমে হচ্ছে যে ফ্রিলি মুভ করতে পারছে না। বাংলাদেশের পার্সপেক্টিভে হয়তো এটা বোঝা বা এটার অ্যাপ্লিকেশন করা একটু কঠিন, কারণ বাংলাদেশের মেজরিটি জায়গায় সিগন্যাল তো নেই আসলে। সবাই হচ্ছে যে খুব ফ্রি মুভমেন্ট করছে। তো বাট বাইরের দেশের পার্সপেক্টিভে সিগনালাইজ লাইক পারফরমেন্স মেজারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ক্রুশিয়াল। এখন বর্তমানে আই থিঙ্ক লাস্ট 1 year or so সবাই অনেকে যেটা ট্রাই করছে অ্যাজ এ নিউ ট্রেন্ড অর আইডিয়া, কিভাবে সিগনালাইজ ইমপ্রুভমেন্ট অর সিগনালাইজ ইনফরমেশন চেঞ্জটা অটোমেটেড প্রসেসে হতে পারে। লাইক এখন যেটা ট্রেডিশনাল সেন্সে যেটা হয়, আমি ডেটা কালেক্ট করবো, দেন অ্যাজ এ ইঞ্জিনিয়ার আই উইল অ্যানালাইজ দ্য ডেটা, অ্যান্ড অ্যাট দ্য এন্ড আমি ফিগার আউট করবো আচ্ছা এই রিকমেন্ডেশন যে আমার সিগন্যাল কাজ করছে না, এটার এই জিনিস চেঞ্জ করা লাগবে, এই ফেজিং চেঞ্জ করা লাগবে, এই সিগন্যাল টাইম চেঞ্জ করা লাগবে। এই প্রসেসটা বাদ দিয়ে থ্রু এআই নিজেই রিকমেন্ড করবে উইদাউট এনি ইঞ্জিনিয়ার্স এফোর্ট। এআই ডেটা অ্যানালাইজ করে নিজেই রিকমেন্ড করবে এই সিগন্যালে এই জিনিস চেঞ্জ করতে হবে। নট অনলি দ্যাট, যদি ইচ্ছা থাকে তাহলে এআই কে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেখানে সিগন্যালাইজ সিস্টেমটা লোকেটেড, ওটার সাথে ফিজিক্যালি কানেক্ট করে দেওয়া সম্ভব। তখন এআই শুধু ডিসিশন নিবে না, এআই অলরেডি এক্সিকিউটও করে ফেলবে, যেটা এআই এর মনে হচ্ছে যে ইট শুড চেঞ্জ। এআই অটোমেটিক্যালি সফটওয়্যার সিস্টেমে চেঞ্জ করে দিবে যে সিগন্যাল টাইমিং চেঞ্জ হওয়া লাগবে বা ফেজিং চেঞ্জ হওয়া লাগবে। সো থিংস আর গোয়িং দ্যাট ওয়ে, still I would say very early phase, because everyone is a little bit skeptical যে এআই আসলে কতটুকু কারেক্ট কিছু করতে পারে। তো একটু টাইম লাগবে, but I think things will go in that way pretty soon. This is where I wanted to talk about the generative AI. So most of the time probably when we use generative AI, let's talk about ChatGPT just for as an example, right? আমরা বোধহয় ফেসবুকে বা লিঙ্কডইনে পোস্ট দেওয়ার সময় ChatGPT কে বলছি আমাকে একটা পোস্ট লিখে দাও। These are wonderful application on a personal level. প্রফেশনাল লেভেলে যে কাজগুলো হতে পারে, খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিপোর্ট রাইটিং, বিকজ অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার it might not be the interesting work you do, but you have to do it quite a lot. যে তুমি যাই কাজ করো, you have to make a report, you have to make a presentation, you have to make something to present in front of someone. So এই সব কাজগুলা AI এর থ্রুতে করা সম্ভব, not fully but at least to support your effort. And the whole presentation we are seeing, it's completely made by AI. That doesn't mean যে আমার কোনো effort নাই. The whole idea thinking process is mine. I just use AI to support my other effort. And it's not just on one AI. It's probably 4 AI combination is happening here. So any interest যদি থাকে কিভাবে এই প্রেজেন্টেশনটা লুক বা কিভাবে সবকিছু হয়েছে, feel free to ask me questions, I will share. But it's just one application যে আমি কিভাবে ইউটিলাইজ করতেছি AI এর পার্সপেক্টিভটা। Optimized design solutions are all the things I already discussed about, like signalizing design গুলাকে চেঞ্জ করা, any engineering কাজ করা, এগুলো হচ্ছে optimized design solution. Enhanced public communication is basically the presentation stuff. Not only just presentation, you can ask AI right now, as a presenter, how should you present? It can start from your attire to beyond whatever you can think. যে আমার কিভাবে বলা উচিত, how should my speech should look like for a particular domain or topic, right? কিভাবে আমি কোন ওয়ার্ডটা বললে অডিয়েন্সরা জিনিসপত্র ভালো ক্যাচ করতে পারবে। ইটস all about that. তো এটা শিখারও একটা ব্যাপার আছে, ইটস কল প্রম্পট ইঞ্জিনিয়ারিং, রাইট? তুমি এআই কে দিয়ে কেমন কাজ করাচ্ছ। তো ইটস এ ভেরি বিগ ডোমেইন। whoever is very good at prompt engineering, তারা এআই দিয়ে যা যা করতে পারবে এই মুহূর্তে হয়তো অ্যাজ এ ইউজার আমরা চিন্তাও করতে পারছি না। সো দ্যাটস ওয়্যার দ্য অ্যাপ্লিকেশন কামস। Future trends, vehicle to everything. I wouldn't go into too much detail, but easier ভাষায় যদি আমি বলি, autonomous vehicle,
অটোনোমাস ভেহিকেলের বাংলা মিনিং যা ওটাই মিন করে, অটো গাড়ি চলতেছে উইদাউট এনি ড্রাইভার, উইদাউট এনি ম্যানুয়াল পার্সন, রাইট? বাইরের দেশে এটা অনেক বেশি অ্যাপ্লিকেবল, এখনই শুরু হয়ে গেছে। আই থিঙ্ক ইন ইউএস উই হ্যাভ রাইট নাও প্রবাবলি 10 সিরিজ যেখানে অটোমেটেড ভেহিকেল রান করছে কমার্শিয়ালি। ইউ ক্যান লাইক ইটস লাইক উবার, you can call an automated car and you will get into it and go from one place to another. এই জিনিসগুলোর ইমপ্লিমেন্টেশনের জন্য কি কি একটা ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমে থাকা উচিত? লাইক ক্যান উই ইমপ্লিমেন্ট ইট ইন বাংলাদেশ ইন নেক্সট 1 year or 2 year? Probably not. In 10 years, still probably not. In 50 years, might be. So ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। So USA তেও I'm giving you the US perspective because I know that more than any other location, right? USA তেও যখন নতুন কোনো সিটিতে এইরকম অটোমেটেড ভেহিকেল ইমপ্লিমেন্ট করা লাগে, there needs to be some kind of research work behind that, যে আসলে কি ওই সিটি is able to handle the AV at this point. It's called AV readiness, যে AV এর জন্য কতটুকু ওই সিটি বা স্টেটটা রেডি টু ইমপ্লিমেন্ট দ্যাট। তো ওই রেডিনেসের স্টাডিতে খুব ইম্পর্টেন্ট কিছু প্যারামিটার থাকে, যে পেভমেন্ট মার্কিং, ইনফ্রাস্ট্রাকচার কন্ডিশন, all kinds of infrastructure status, geometry of road, that বাংলাদেশের মতো কয় টাইপের ডিফারেন্ট ভেহিকেল ওখানে রান করতেছে, সবকিছু অ্যানালাইজ করতে হয়। অ্যান্ড দেন সবকিছু অ্যানালাইজ করার পর দ্য রিপোর্ট উইল গিভ দ্যাট সিটি এ রেটিং যদি ভালো হয় দেন ইয়েস দ্য সিটি ইজ রেডি টু হ্যাভ দ্য এবি। এর রেটিং যদি খারাপ হয় তাহলে সিটি এখনো প্রিপেয়ার্ড না, we need to focus on the infrastructure improvement. So that's where this kind of study comes into play. অনেক কনসাল্টিং ফার্ম এখন এই টাইপের কাজগুলো একটু করে। ওটাকে আমরা বলি হচ্ছে, কারণ অটোনোমাস ভেহিকেল তো রিলাই করে আসলে ইনফরমেশনের উপরে, যেহেতু ড্রাইভার ড্রাইভ করছে না, তার মানে হচ্ছে যে দেয়ার ইজ নো ওয়ান হু ইজ সিইং সারাউন্ডিং, যে কি হচ্ছে আমার সামনে, গাড়ি থেমে গেল বা আমার আশেপাশে কি হলো। ক্যামেরা দেখছে, ক্যামেরা দেখে প্রসেস করে এক্সিকিউট করছে ইনসাইড অফ দ্যাট কার, রাইট? তো এখানে অনেক প্রসেসিং হচ্ছে উইদিন এ মিলি সেকেন্ড। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এখানে এআই যে রোলটা প্লে করে সেটা কিভাবে কাজ করবে। এই জন্য ভেহিকেল টু এভরিথিং এই টার্মটা এখন খুব ফেমাস। ভেহিকেল সবার সাথে কমিউনিকেট করছে, ভেহিকেলের সাথে, পেডেস্ট্রিয়ানের সাথে, ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমের সাথে, বাইসাইকেলের সাথে, এনিথিং দ্যাটস বিন গোয়িং অন এ রোড, সবগুলোর সাথে ভেহিকেল কমিউনিকেট করে ডিসিশন নিচ্ছে যে কিভাবে আসলে মুভ করবে। এখন হচ্ছে যে হার্ডেলস নিয়ে যদি কথা বলতে হয়, আই উইল কিপ ইট ভেরি সিম্পল। প্রাইভেসি অ্যান্ড ডেটা ওনারশিপ ইজ ওয়ান অফ দ্য বিগ ওয়ান। প্রাইভেসি হচ্ছে, তার কারণ হচ্ছে, লাইক ফর এক্সাম্পল, আই উইল গিভ দিস এক্সাম্পল টু ইউ। ভিডিওতে আমি যদি কারের মুভমেন্ট দেখি, তাতে লাইসেন্স প্লেটও দেখা যায়। লাইসেন্স প্লেট ইজ কনসিডার্ড অ্যাজ এ পিআইআই, পার্সোনালি আইডেন্টিফাইবল ইনফরমেশন। এভরিওয়ান ইজ ভেরি এগেনস্ট দ্যাট, নো ওয়ান ওয়ান্টস টু ডু দ্যাট। কারণ পার্সোনালি আইডেন্টিফাই করা যাবে কাউকে, এরকম কোনো ইনফরমেশন এরকম পাবলিক ডেটা রিসোর্স আসাটা উচিত না রেগুলেশনের পয়েন্ট অফ ভিউ থেকে। সো এইটা অনেক সময় একটু হার্ডার, যে কিভাবে তুমি ভিডিও করছো ফর ইয়োর ডেটা টু অ্যাপ্লাই ইট ইন সাম প্লেস, বাট এটা ইগনোর করবা কেন নয়। তো এই জিনিসগুলোর জন্য এফোর্ট লেভেলটা একটু বেশি হয়ে যায়, যে আমি খালি ভিডিও নিলেই হবে না, ডেটা প্রসেস করে আমার এই পিআইআই ইনফরমেশন বাদ দিতে হবে, দেন অনলি দ্যাট ডেটা ক্যান গো ইন টু দ্য অ্যানালাইসিস পার্ট। কোয়ালিটি ইস্যুস উইল অলওয়েজ বি দেয়ার, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ইটস নট গোয়িং টু গো অ্যাওয়ে, বাট ইটস ইমপ্রুভিং। ইটস বললাম কি আমার রেজুলেশন কেমন ভিডিওর, আমার ডেটা আসলে ভালো কিনা। আমি দেখা গেল ক্যামেরা ভালো মতো সেটই করতে পারলাম না, এই রুমে ভিডিও করতে গিয়ে আমি এমন ভাবে সেট করলাম, প্রথম 4টা রোর পর আর দেখাই যাচ্ছে না কে কি করতেছে। সো দ্যাটস এ ব্যাড কোয়ালিটি অফ ডেটা অ্যান্ড আই ক্যান নট ইউজ ইট এনিমোর। সো কোয়ালিটি খুব ইম্পর্টেন্ট। আর কস্ট অ্যান্ড স্কেল, another big deal for pretty much everyone, is very expensive. Anytime you wanna do anything with the infrastructure, ধরো আমার হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারের কথা কেন আসছে, এত হিউজ অ্যামাউন্ট অফ ডেটা রিজার্ভ করে স্টোরেজ করতেও আমার একটা বিগ রিসোর্স দরকার। লাইক আমার এখন একটা বিল্ডিং বানাতে হবে যেখানে আমি ডেটা সেন্টার সেট করবো টু স্টোর অল দ্য ডেটা উই আর কালেক্টিং, রাইট? ওই বিল্ডিংটা বানাতে অনেক খরচ আছে। সো ইটস অল অ্যাবাউট কস্ট। সো এভরি টাইম উই থিঙ্ক অ্যাবাউট স্কেল আপ, there's money affiliated, and that money is not something to ignore. So ওইটা হচ্ছে আরেকটা বিগ ডিল আর কি। এখন আমি শিওর যারা একটু নিউজ, ওয়ার্ল্ড মিডিয়া নিউজ সম্পর্কে অ্যাওয়্যার, যে ওয়ার্ল্ডে কি হচ্ছে টেকনোলজিক্যাল সাইডে বা এআই সাইডে, এভরিডে আই সি এ নিউজ, এনভিডিয়া এত টাকা ইনভেস্ট করলো ওই কোম্পানিতে, ওই কোম্পানি আবার আরেক কোম্পানিতে ইনভেস্ট করলো। সো ইটস বিন হ্যাপেনিং, রাইট?
and just look at those number value. It's not small, it's in billions of dollars. বাংলাদেশের টাকায় চিন্তা করলে আরো কত, more than 120 times যে নাম্বারটা ওখানে বলা হচ্ছে, রাইট? সো ইটস এ হিউজ নাম্বার। তো এই জন্য আমি যখন বললাম যে বাংলাদেশে যদি আমি ইমপ্লিমেন্ট করার চিন্তা ভাবনা করি, ওই লেভেলে ইমপ্লিমেন্ট করতে ইটস এ লং গেম, বাট কিছু প্রিলিমিনারি ইমপ্লিমেন্টেশন আই থিঙ্ক উই ক্যান স্টার্ট ডেফিনেটলি। দিস ইজ আই থিঙ্ক শুড বি ভেরি ইন্টারেস্টিং টু ইউ গাইস, যে ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হিসেবে আমি এআই এর কি স্কিল আমার থাকা উচিত বা কি স্কিল আমি ফোকাস করতে পারি। ডেটা ফ্লুয়েন্সিতে আসছে, এখানে আই ক্যাটাগরাইজ ইন ডিফারেন্ট থিংস। প্রথম ক্যাটাগরি হচ্ছে ইজ অল অ্যাবাউট টেকনিক্যাল, স্ট্যাটিস্টিক্যাল নলেজ কেমন, আমি কেমন ডেটা ইউজ করতে পারি, কেমন ডেটা অ্যানালাইসিস করতে পারি, ইটস অল অ্যাবাউট দ্যাট। সেকেন্ডটা হচ্ছে অনেকটা নলেজ বেস টু হ্যান্ডেল ডিফারেন্ট সিস্টেমস, লাইক এআই মডেল আন্ডারস্ট্যান্ডিং আমি বুঝতেছি কিনা। ইটস নট যে তোমার প্রোগ্রামিংটা পারাই লাগবে, ইটস নট অ্যাবাউট দ্যাট, ইটস অ্যাবাউট someone is providing you all those information, and as an engineer তুমি কি একটু আন্ডারস্ট্যান্ড করতে পারো what is happening there, that's good enough. Recognize limitation, ethical কিছু ব্যাপার আছে যেগুলো আমি বললাম, রুলস রেগুলেশন আর পলিসি রিলেটেড ইস্যু, ওগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে। খুব দুইটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, দ্য লাস্ট টু ইজ ভেন্ডর ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন। ভেন্ডর ম্যানেজমেন্ট বিকজ আমি যেটা বললাম, আমি পুরো প্রেজেন্টেশনের প্রসেসের পিছনে 4টে এআই ইউজ করছি, রাইট? তো কোন এআই এর ক্যাপাবিলিটি কেমন, কোন এআই লিমিটেশন কেমন, এটা বুঝতে পারা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যদি এআই এর অ্যাপ্লিকেশন করতে হয়। সো দ্যাট ভেন্ডর ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর কমিউনিকেশন এন্ড কোলাবোরেশন ইজ অল অ্যাবাউট হাউ ইউ ক্যান এক্সপ্রেস ইউর আইডিয়াস, হাউ ইউ ক্যান প্রেজেন্ট ইউর সেলফ। এই যে আমি এখানে যেটা করছি ইজ পার্ট অফ দ্যাট কমিউনিকেশন, যে আমি এআই এর এক্সপার্ট নাও হতে পারি, বাট অ্যাটলিস্ট আই নো হাউ টু ডিল উইথ এআই অ্যান্ড হাউ টু প্রেজেন্ট দ্য এআই ডোমেন টু মাস গ্রুপ অফ পিপল। কি টেকঅ্যাওয়েজ, যেটা যে কয়েকটা জিনিসে ফোকাস করা উচিত, সেটা হচ্ছে এআই ইজ নিউ, বাট এআই ইজ নট নিউ ইন দ্য সেন্স যে এটার অ্যাপ্লিকেশন এখনো হয় নাই। নো, a lot of applications are happening already, so it's deployed. Consulting, যেটা বললাম ইঞ্জিনিয়ারিং সাইড, is already tech driven right now and is focusing on AI stuff a lot. Near miss, খুব important. Safety is the biggest application of AI right now in transportation, so excuse me, ওটাও একটা ফোকাস। And then efficiency is all about sustainability, যেটা বললাম আমি যদি ম্যান আওয়ার কমাতে পারি, that's the biggest efficiency for us, and AI is doing that right now for any work we are doing. That's all. আমার ইনফরমেশন এখানে দেওয়া আছে, লিঙ্কডইন কানেকশন এবং আমার ইমেল। If anyone has any questions, feel free to. I'm open to the questions here, but anyone wants to be connected with me even after this time, feel free to reach out on LinkedIn. Thank you. Sure. I think variability কমাতে হবে আগে, if you want to be impactful. মানে এআই তো অ্যাপ্লাই করাই যায়, বা আমি নতুন যে কোনো টেকনোলজি অ্যাপ্লাই করতে পারি, ওটার ইম্প্যাক্ট বা রেজাল্ট বা আউটকামটা আমার ফেভারেবল কিনা সেটা কিন্তু ডিপেন্ড করে আসলে ওটা কাজ করছে কিনা। শুধু ইমপ্লিমেন্ট করলেই হবে না। লাইক আই উইল গিভ ইউ আ ভেরি স্পেসিফিক এক্সাম্পল। যেহেতু আমি বাংলাদেশে আসি হচ্ছে উইদিন 1 or 2 year আসি, তো আমি অনেক চেঞ্জ দেখতে পাই। গত বছর যখন আসছিলাম আর এই বছর আসলাম, এখন দুটার মধ্যে যে চেঞ্জটা আমার সবার আগে নজরে পড়লো সেটা হচ্ছে, গত বছর যখন আসছিলাম দ্য নিউ এক্সপ্রেসওয়ে যেটা ঢাকায় হয়েছে, এয়ারপোর্ট থেকে ওয়েল কানেক্টেড অল দোস, ওখানে আইটিএস এত কম্পোনেন্ট ছিল না ওই সময়। ইট ওয়াজ জাস্ট এ টোল রোড, নাথিং টু মাচ ওয়াজ গোয়িং অন দেয়ার। কিন্তু এই বছর এসে আমি দেখলাম ওখানে স্পিড লিমিট আছে, ওখানে ডাইনামিক মেসেজ সাইন ডিএমএস ইনস্টল করা আছে, বিভিন্ন রকম ইনফরমেশন, ইটস অল আইটিএস। এগুলোকে আমরা বলি ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম কম্পোনেন্ট, অলরেডি ইমপ্লিমেন্টেড। অ্যান্ড আই ক্যান সে যে ওটার অ্যাপ্লিকেশন কতটুকু হচ্ছে, মানে ইজ দেয়ার ইন দ্য ইনফ্রাস্ট্রাকচার ইজ দেয়ার, অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইউটিলাইজেশন কতটুকু হচ্ছে, দ্যাট ডিপেন্ডস। অ্যাটলিস্ট আমি দেখছি দ্য কার আই ওয়াজ ট্রাভেলিং উইথ, that driver was following the speed limit. That's a good sign, right? The big issue with Bangladesh is not just having different kinds of vehicles. It's the more problematic issue is having different kinds of speed profile. বাইরের দেশেও different kinds of vehicle আছে,
but they don't have different kinds of speed profile. Everyone is trying to follow a particular speed. ওখানে ভেরিয়েশন হচ্ছে উইদিন 5 to 10 কিলোমিটার অর মাইল, যেটাই আমরা ইউজ করি না কেন ইউনিট। বাংলাদেশে সেটা হবে হচ্ছে যে একটা রিক্সা যাচ্ছে 20 কিলোমিটার, গাড়ি যাচ্ছে 100 কিলোমিটার। সো ইটস এ হিউজ ডিফারেন্স। তো ওই ডিফারেন্সের জায়গাগুলো কঠিন। বাইরের দেশে যখন এই ডিফারেন্সটা হয়, বাইরের দেশের জন্য এটা কঠিন। লাইক এনি টাইম উই ডিজাইন এ সিস্টেম যেখানে পেডেস্ট্রিয়ান অনেক বেশি। পেডেস্ট্রিয়ান তার গাড়ির গতিতে যেতে পারবে না, পেডেস্ট্রিয়ান একটা নিজস্ব স্পিড আছে, রাইট? আর তাদের অ্যাক্সেস পয়েন্ট ডিফারেন্ট, তারা তো গাড়ির সাথেও প্যারালাল মুভ করছে না, তারা যাবে ক্রস করে। তো ওই সময় কিন্তু বাইরের দেশে অনেক কঠিন কঠিন সিস্টেম ডিজাইন করা লাগে। তো ইটস নট ইজি দেয়ার। বাংলাদেশে অবশ্যই মাচ মাচ মোর ডিফিকাল্ট ফ্রম দ্যাট। পসিবল কখন হবে, এটাই হচ্ছে কোয়েশ্চেন। এনি আদার কোয়েশ্চেন? নান? Is there any other question from the online source? ভাই অনলাইন সোর্স থেকে একজন প্রশ্ন করছিল যে হার্ভার্ড বা এমআইটি স্কলারশিপ পাওয়ার জন্য আমাকে কি করা লাগে? I think even the better person to answer that question would be your faculty advisor. But in general, আমি বলতে পারি it's not about MIT or Harvard. মানে that person specifically wants to know about MIT and Harvard. It's the whole package. There's not really one shoe fits all kind of answer, right? It's I can do. I focused on all the rest of the stuff that probably someone else doesn't have. সেটা যে কোনো কিছু হতে পারে, সেটাই বুঝে ওঠার চেষ্টা করা হচ্ছে ইম্পর্টেন্ট। লাইক GRE is an important one. And that time when I did the GRE, I had a pretty good high score in that exam. That helped me, obviously. Then outside of educational or academic background, I had a pretty good solid background of doing all this kind of stuff that I'm still doing. Like for example, the ASC's involvement, right? আমি এখন ASC president. ওই সময় আমি যখন বুয়েটে ছিলাম, I don't know how many of you aware of this organization, Engineering Students Association of Bangladesh. It's called ESAB. এখন কতটুকু active I'm not sure, but it used to be a very active organization in Bangladesh during my time. And আমি ওটার বুয়েটের কোঅর্ডিনেটর ছিলাম, আমি একসময় ন্যাশনাল কোঅর্ডিনেটরও ছিলাম। I was pretty heavily involved with that group for during my time. That helped me doing different things outside of academic. So all these things play into that kind of role, not just your academic CGPA or result from your undergraduate. Very important, no doubt. But it's not the only thing that would help you to get fundings, get admission or anything like that. I hope that answers your question a little bit. Any other question? Sure. আমার একটা কোয়েশ্চেন ছিল যে আমরা তো অনেক ধরনের এটা একটা মিথুনকে হচ্ছে এমন করছি যে এআই হচ্ছে ট্রান্সপোর্টেশন সেক্টর বা সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টর বা যে কোনো সেক্টর নিয়ে মানে মানে হয়তো মেল পার্টটাকে কমে নিজের জায়গাটা দেখে মানে এই জায়গাটার মধ্যে আসলে ইন্ডাস্ট্রিয়ালের সাথে ফিট হওয়ার জন্য আমাদের আসলে কি করা দরকার মানে যাতে আমরা কখনো বাদ না It's been a pretty strong debate right now going on, pretty much in the whole world. যে AI will replace manual workers, right? এখন AI is not capable to replace physical workers. Physical worker বলতে হচ্ছে যে like for example, if I wanna use my example of the traffic data, I need to collect the data. Yes, video is collecting the data. Someone needs to install that video. Those kind of work AI cannot take. What AI can do, obviously the processing stuff. AI এর আগে যদি চিন্তা করা হয়, লাস্ট 10 বছর আমি যদি বলি AI যখন ছিল না, তখন এই ভিডিও প্রসেস হতো কেমনে? People like us will sit down in front of the computer, see the videos and try to analyze the videos, right? ওটা এখনো হচ্ছে. It's not fully gone. Yes, the probability or possibility of that completely gone is high. And the main reason is the cost. আগে হচ্ছে যে AI ইউজ করার কস্ট বেশি ছিল, ম্যানুয়ালটা কম ছিল, so people were focusing on the manual part. With time, AI utilization is becoming cheaper and cheaper. So আমার manual effort দেওয়ার দরকার নেই. So those kind of work will go out, no doubt about it. Also the software stuff, যে কারণে the
ওয়ার্ল্ড এখন ইজ গোয়িং টু এ ফেজ যেখানে টেকনিক্যাল কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানুষজনের একটু স্ট্রাগলিং পিরিয়ড চলছে, যে দেখা যাচ্ছে অত হায়ারিং হচ্ছে না, সো প্রয়োজনীয়তা কমে গেছে, নো ডাউট অ্যাবাউট ইট। বাট অ্যাজ এ ইউজার অফ এআই, অ্যাজ অ্যান অ্যাপ্লায়ার অফ এআই, যারা এআই খুব ভালো অ্যাপ্লাই করতে পারে, তার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, ইটস গোয়িং টু বি ভেরি হেল্পফুল। সো ইট ডিপেন্ডস অন হাউ পিপল আর ইউজিং দ্য এআই, রাইট? কেউ এআই ইউজ করছে ফর ভেরি মিনিমাল ওয়ার্ক, কেউ এআই ইউজ করছে ফর ভেরি স্পেসিফিক টেকনিক্যাল ওয়ার্ক। তো ওই জিনিসটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো তোমার রেগুলার জবটা যদিও বন্ধ হয়ে যায় বিকজ অফ এআই, দেয়ার উড বি সাম আদার অপরচুনিটি অলসো বিকজ অফ এআই। So people just need to switch their interest, switch their background. That's all. Otherwise, I don't know. I mean, some impact will be there, no doubt about it. But I highly doubt that it would be so massive. The people যেভাবে portray করছে, আমার চাকরি তো থাকবে না এর কারণে। No, it's not going to be that way, I guess. Question ছিল ওখানে। Curious about কোন chapter specific AI এখানে চ্যাট জিপিটির বাইরে বাকি এআই সম্পর্কে কে কে জানে? নেম ইট লাউড, নামগুলো শুনে আমি। কি লাস্টে একটা নাম শুনলাম, এটা একটু ডিফারেন্ট মনে হলো। গুগল এআই। So pretty much, I think the name I heard, Perplexity বাদ দিয়ে বাকি যেগুলো ছিল, I used all of them. I don't use Perplexity that much, I would say. প্রত্যেকটার কিছু অ্যাপ্লিকেশনের মানে ভালো দিক খারাপ দিক আছে। I used another one for today's presentation. It's called Gamma. যাদের গামা সম্পর্কে আইডিয়া নেই, ইন্টারেস্টিংলি আমারও আজকে সকালের আগে আইডিয়া ছিল না। My elder brother, he knows about it somehow, so আমাকে বললো যে প্রেজেন্টেশন বানাচ্ছিস তো তুই হচ্ছে এটা কেন ইউজ করছিস না, এরকম টাইপের আর কি। Then I started looking into it in the morning, so it took me couple of hours figure out কিভাবে গামা থেকে বেস্ট আউটপুটটা বের করা সম্ভব, and Gamma is very good for presentation. That sole application of Gamma is basically presentation. So smart way of doing it, use ChatGPT, Entropy or Google AI, যেটাই তোমার ইউজ করতে ইচ্ছা করে, try to figure out a format, তোমার আইডিয়া কি, তুমি কি বিষয়ে কথা বলতে চাচ্ছ, প্রেজেন্টেশনের লেআউট কেমন হবে, সব ডিটেল গুলো যদি ফাইনালাইজ করে ফেলতে পারো, and if you use that with Gamma, তখন Gamma can produce something like this. So Gamma, Google, ChatGPT, and Anthropic, those are the 4 AI tools I used today. In terms of strength and weakness, I love Google AI. It's going to be a marketing promotion for Google AI, which I shouldn't do, but Google AI statement wise, Google AI generation wise, Google AI understand pretty well what someone is trying to do. So এই জন্য আমার Google AI খুব পছন্দ। আর Anthropic পছন্দ for all the technical work. Like I need to do programming, I want to do a software language, something like that, very technical, very niche. Anthropic is probably one of the best right now. আর ChatGPT is a very generic. ChatGPT সবই পারে। ওই যে একটা কথা আছে না যে মাস্টার অফ নান, ওই টাইপের ব্যাপার হয়ে গেছে আর কি। সো এটা বলা ট্রু হবে না যে মাস্টার অফ নান, তার আমি বোধহয় ইউটিলাইজ করতে পারছি না ওই লেভেলে। বাট ChatGPT অবশ্যই হচ্ছে যে ওপেন এআই এর ইম্পর্টেন্স অনেক বেশি, বিকজ দে স্টার্টেড দ্য হোল থিং। ফেসবুক থেকে একজন প্রশ্ন করেছে, Sure. এমডি রুহুল আমিন, যে how LLM can be used in transportation. It's the same thing. LLM is nothing different than AI. AI is the concept. LLM is the base knowledge of that concept, right? LLM is the large language model. Who doesn't know LLM means? It's basically that program we use in the system, in the software system, which we define it as AI. That's what AI is doing. AI তো এমন কিছু না যে রোবট টাইপের কেউ একজন পিছন থেকে কিছু প্রসেস করছে। It's not about that. Whenever we do AI application, we are basically made a model. We write a program. That model is capable of doing something, and we are terming it AI because that model has also capability to learn by itself. That's why we are saying it AI, automated intelligence, right? Automatic intelligence. So LLM, basically all the background are shared. That's what LLM is doing.
তো এলএলএম দিয়ে শুধু ট্রান্সপোর্টেশন না, যে কোনো ডোমেনেই কিছু না কিছু কাজ করা সম্ভব। সিভিল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির একটা কমন অ্যাপ্লিকেশন অফ এআই রাইট নাও হোয়াট ইজ হ্যাপেনিং, ইটস কল্ড ডিজিটাল টুইন। ডিজিটাল টুইন মানে হচ্ছে ভার্চুয়াল রেপ্লিকেশন অফ ফিজিক্যাল স্ট্রাকচার। লাইক এই রুমের ডিজিটাল টুইন আমি চাইলে ক্রিয়েট করতে পারি এআই দিয়ে, যেটা আমি বললাম যে এমন ভাবে যদি ইটস অ্যান রিয়েল টাইম বেসড এআই হয়, তাহলে এখানে আমি ক্যামেরা সেট করলাম, আমার সফটওয়্যার সিস্টেম ইজ কেপেবল টু ডু রিয়েল টাইম এআই প্রসেসিং, তাহলে দ্য মোমেন্ট সামওয়ান ইজ স্ট্যান্ডিং আপ হিয়ার, আমার এআই উইল শো দ্যাট মুভমেন্ট, যে একজন দাঁড়িয়ে গেল। সামওয়ান ইজ গোয়িং আউট অফ দ্য রুম, এআই উইল শো সামওয়ান ইজ গোয়িং আউট অফ দ্য রুম। উই কল ইট ফ্রম দ্য টেকনিক্যাল টার্ম এজ এআই। এজ এআই মানে হচ্ছে যে আমার একটা স্লাইডে এজ এআই কম্পোনেন্ট ছিল, বাট আই ডিডন্ট ডিসকাস অর টক অ্যাবাউট ইট। এজ এআই ইন layman terms or in easier definition, real time AI processing টাই হচ্ছে edge AI. So it's another application of AI basically. আপনাকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশের বর্তমান যে ট্রাফিক কন্ডিশন অবস্থা, এটা নিয়ে জিজ্ঞেস করে যদি আপনার বাংলাদেশে রাইট নাও এআই ইউজ করা যাবে, কিভাবে ইউজ করতে হবে? সবার আগে যেটা বাংলাদেশ করতে পারে এআই ইউটিলাইজেশনের জন্য, সবার আগে বাংলাদেশ করতে পারে হচ্ছে ডেটা কালেক্ট করা শুরু করা। আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশ হ্যাজ এনাফ ডেটা টু ইভেন ফিগার আউট এআই কিভাবে অ্যাপ্লিকেশন করা সম্ভব, রাইট? তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেটা কালেক্ট করা। লাইক যদি বাংলাদেশে আসলে ইচ্ছা থাকে এআই নিয়ে কিছু করার, বা ইভেন এনি টেকনোলজিক্যাল কাজ করার, ট্রান্সপোর্টেশন সিস্টেম ইমপ্রুভ করতে, ক্যামেরা সেট করে দিতে হবে সব জায়গায়। পুরা ঢাকা শহর নিয়ে যদি বলে, ঢাকা শহর ক্যামেরা সেট করে জাস্ট দেখতে হবে ভেহিকেল কিভাবে মুভ করছে, অরিজিন ডেস্টিনেশন কি, মানুষজনের মুভমেন্ট কোথায়, সিএনজির ডেন্সিটি সবচেয়ে বেশি কোথায়, পার্সোনাল ভেহিকেলের ডেন্সিটি বেশি কোথায়। এগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ডেটা। ওয়ান্স দ্যাট ডেটা ইজ দেয়ার, তারপর বিজ্ঞজনরা, ইঞ্জিনিয়াররা ওই ডেটা যদি রিভিউ করে, তাহলে বোঝা সম্ভব এআই এর অ্যাপ্লিকেশন কোথায় হইতে পারে, যে কোথায় আমার মুভমেন্ট রেস্ট্রিক্ট করা লাগবে, কোথায় আমার মাল্টিমোডাল সিস্টেম অপারেট করলে হবে না। তো ওই জিনিসগুলো দেখার জন্য প্রথম স্টেপ হচ্ছে আগে ডেটা কালেক্ট করতে হবে, এন্ড ইটস এ লং প্রসেস। বাংলাদেশ একদিন দুই দিনে ডেটা কালেক্ট করেই বলে দেওয়া সম্ভব না যে এটা করলেই ঠিক হয়ে যাবে। বাংলাদেশ ইজ নট ইন দ্যাট স্টেজ, কারণ ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমটা আসলে রেডি না। তো ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম আগে রেডি করতে হবে, দেন আসবে এআই এর অ্যাপ্লিকেশন। বাট ইটস পসিবল, যেটা বললাম, উদাহরণটা আমাদের সামনেই আছে এই রিসেন্ট টাইমে যেগুলো হচ্ছে। আমি 5 বছর আগে তো বাংলাদেশে ঢাকা শহরে আমি কখনো পেভমেন্ট মার্কিং দেখিনি, এখন আমি যে রাস্তায় যাচ্ছি পেভমেন্ট মার্কিং দেখা যাচ্ছে। দ্যাটস অ্যান ইমপ্রুভমেন্ট, রাইট? এই যে আইটিএস, আমি যখন গত বছরে বললাম না, এই ফার্স্ট এক্সপ্রেসওয়েতে আমি যখন উঠলাম, দ্য ফার্স্ট থিং কেম ইন টু মাই মাইন্ড, এখানে স্মার্ট করে না কেন এরা, স্মার্ট জিনিস কেন লাগাচ্ছি না আমরা, কেন ক্যামেরা দিচ্ছি না বা ম্যানেজ করছি না ইনফ্রাস্ট্রাকচার ইন্টেলিজেন্স ট্রান্সপোর্টেশন সিস্টেমের কম্পোনেন্ট ইউজ করে। And this year I came and I have seen the speed limit, all the speed cameras, ডিএমএস দেখে তো খুবই মজা পাইছে যে ডিএমএস মানে ব্রিজের জন্য, এরকম ইনফ্রাস্ট্রাকচারের জন্য ডিএমএস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইনফ্রাস্ট্রাকচার এলিমেন্ট। তো এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট কিন্তু শুরু হচ্ছে। সো আই থিঙ্ক ইটস গোয়িং ইন দ্য রাইট ডাইরেকশন। Probably it might be rather a little bit slow at this point. It's fine, but as long as it's going in the right direction, it should be good. Sure. আপনি আমাদেরকে যখন ফ্লাইট করার সময় আমাদেরকে কম্পিউটার ভিডিও নিয়ে আলোচনা করছিলেন, কম্পিউটার ভিডিও হচ্ছে আপনি বলছিলেন যে ক্লিয়ার ফুটেজ বের করে ওই ডাটা ফুটেজকে অ্যানালাইসিস করে। মোস্ট অফ দ্য ট্রান্সপোর্টেশনের যে এআই বেসড ওয়ার্ক আছে সেটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস করা বা ডাটা ক্লাটার ক্লিয়ার করা। তো স্মার্ট ট্রাফিক ফ্লোতে আমরা যখন সিভি ইউসেজ করি, আমরা কি এআই কে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দিতে পারি না সেই সিভি ফুটেজ প্রেডিক্টেবিলিটি ফুটেজটা ইউজ করে প্রেডিক্টেবল সিস্টেম ক্রিয়েট করে পরে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নেওয়া? আমরা তো জাস্ট প্রোগ্রাম করি এআইটাকে, মডেলটাকে প্রোগ্রাম করি, সেটা না করে জাস্ট এআইকে একদম ডিসিশন মেকিং, তাকে সেলফ ডিসিশন মেকিং করার করা কি পসিবল না? Short answer, yes, possible. Long answer, you can sit down. যেটা আমি এক্সপ্লেন করছিলাম, আমি যখন সিগন্যালের অপারেশন নিয়ে কথা বলছিলাম, দ্যাট টাইম আই মেনশন, আমি যদি ফিজিক্যাল সিগন্যাল ইনফ্রাস্ট্রাকচারের সাথে এআই কে কানেক্ট করে দিই, দেন এআই ক্যান মেক দ্য চেঞ্জেস ইন দ্য সিগন্যাল টাইমিং, রাইট? দ্যাটস হোয়াট দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার। যেখানে আমার অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আই ডোন্ট নিড টু
sit down on my computer and say, hey, a signal bhalo operate korche na, let's change this one out. I don't need to do it. AI can directly set that program in the physical infrastructure system, right? That's what you are talking about. It's possible, it's not widespread yet. And the main reason is behind that, the trust issue. Not everyone is going to trust AI. Probably at some point, it will take time. Whoever is willing to trust AI at this point, they started implementing those kind of initiatives, I would say. And it's happening. Eta kintu notun kichu na, it's already happening. USA te, every state is run by Department of Transportation, jara decision making process kore. Kichu kichu DOTs already এটা টেস্ট করছে, পাইলটিং করছে যে এটা আসলে কতটুকু সাকসেসফুল আর এটাকে কতটুকু ট্রাস্ট করা যায় আর এটার আউটকাম ইম্প্যাক্টটা কতটুকু। সো ইটস বিন হ্যাপেনিং, বাট খুবই খুবই আর্লি ফেজ এই মুহূর্তে। এনি আদার কোয়েশ্চেন? শিওর। AI ethics নিয়ে যারা স্পেশালাইজ করে পলিসি মেকিং ছাড়া ওদের স্কোপ অফ ওয়ার্ক আর কি আছে? Very good question. And I don't think I have enough information to answer that. কারণ আমিও ওটাই জানি যে AI ethics নিয়ে যদি কাজ করতে হয়, এভরিথিং ইজ রিলেটেড টু পলিসি। এর বাইরে যেটা এখন হচ্ছে, লাইক আমি তো আই ওয়াজ ভেরি অনেস্ট, আমি 4টে AI ইউজ করছি, এটা ইউজ করছি, রাইট? সো দ্যাট অনেস্টি ইজ পার্ট অফ ইথিক্স অ্যাজ ওয়েল, যেটা পলিসির সাথে কোনো রিলেশন নেই। ইটস পার্সোনাল ইথিক্স, অনেস্টলি। সো দ্যাট পার্সোনাল ইথিক্স ইজ হ্যাপেনিং, এবং সেটার জন্য ইমপ্লিমেন্টেশন লেভেলে কি কি রুলস রেগুলেশন থাকা লাগবে, দ্যাটস অলরেডি স্টার্টেড। আমি একটা উদাহরণ দিব, যেহেতু আমি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের কথা বললাম। ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন এই টাইপের পাবলিক অর্গানাইজেশন অলওয়েজ আস্ক ফর প্রপোজালস। তা আমি তো চাইলে AI দিয়ে প্রপোজাল করতে পারি। সো দে আস্ক ফর দ্যাট ইনফরমেশন, দে ওয়ান্ট আস টু পুট ইট ইন দ্য প্রপোজাল ইটসেলফ, যে এটাতে আমি এই AI ইউজ করেছি, এভাবে AI ইমপ্লিমেন্টেশনের জন্য আমি এই ফাংশন ইউজ করছি। So they want that clarity. So that's what I think outside of public policy, that's the ethical part of being using AI. আর মিথ্যে কথা না বলা, that's basically the core thing actually. Sure. ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং বাদে যেটা অন্য টেকনোলজি হ্যাঁ, লাইক আই থিঙ্ক স্ট্রাকচার নিয়ে যদি বলতে হয়, ব্রিজের হেলথ অ্যাসেসমেন্ট, that's a very important domain যেখানে AI ইউজ করা হচ্ছে। তারপর এনভায়রনমেন্ট নিয়ে যদি বলতে হয়, বাইরের দেশে যে কাজগুলো খুব বেশি হয়, বাইরের দেশে পাইপ ইনফ্রাস্ট্রাকচার, যেটা আমাদের ওয়াটার বা এনভায়রনমেন্টের সাথে রিলেটেড, ওগুলো অ্যাসেস করা লাগে যে কোন পাইপের সিচুয়েশন কেমন, when they will break or are they close to break. এখন মোস্ট অফ দ্য পাইপ দেখা যায় হচ্ছে যে ইটস আইদার ইনসাইড দ্য ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং অথবা আন্ডারগ্রাউন্ড, রাইট? সো ইটস অ্যান ইনভেসিভ প্রসেস। আমি হয়তো মাটি খুঁড়ে দেখা লাগবে, না হয় বিল্ডিং থেকে হালকা ছাল বাকল তুলে দেখা লাগবে, রাইট? তো AI যেটা করছে, AI এর এখন এমন কিছু ইনফ্রারেড ক্যামেরা সিস্টেম বের হয়েছে, যেটা ইট ক্যান স্ক্যান দ্য বিল্ডিং, স্ক্যান দ্য গ্রাউন্ড, অ্যান্ড ইট ক্যান টেল দোজ ইনফরমেশন যে এখানে একটা পাইপ আছে, এখানে 10টা পাইপ আছে, কোনটার কি সিচুয়েশন, কোনটা কার সাথে ওভারল্যাপ। সো ইটস হ্যাপেনিং, ইট জাস্ট হাউ এভরিওয়ান ইজ ইউটিলাইজিং ইট। বাইরের দেশে একটা খুব ইম্পর্টেন্ট এবং কমপ্লিকেটেড প্রসেস হচ্ছে, যখনই গ্রাউন্ডের কোনো কাজ করা হয়, মাটি খুঁড়ে দেখা লাগে যে ওখানে কয়টা লাইন আছে, পাওয়ার লাইন থাকবে, ওয়াটারের লাইন থাকবে। আই থিঙ্ক বাংলাদেশের সেম, কিন্তু বাংলাদেশে নো ওয়ান ইজ ওয়ারিড যে এটার ইমপ্লিকেশন, নেগেটিভ ইমপ্লিকেশন কি। বাইরের দেশে এভরিওয়ান ইজ ভেরি ওয়ারিড, কারণ বাইরের দেশে আগে থেকে জানতে চাই। আমি মাটি খুঁড়ে জানতে চাই না যে এখানে ভিতরে কি আছে, আগে থেকে জানতে চাই মাটি খুঁড়ার আগে যে এখানে আসলে কি আছে, হোয়াট আই ক্যান হিট। আমি যখন মাটি খুঁড়তে যাচ্ছি, কি রং হইতে পারে, আমি পানির পাম্প হচ্ছে ফেটে ফেললাম, হ্যাঁ, দেন ওভারফ্লো হবে, ফ্লাডিং হবে। নো ওয়ান ওয়ান্টস দ্যাট। বাংলাদেশে আমরা হয়তো বা কেয়ার করি না, বাট বাইরের দেশেরা কেয়ার করে। সো দে আর ইমপ্লিমেন্টিং দোজ কাইন্ড অফ AI স্টাফ। এনি আদার কোয়েশ্চেন? শিওর। একটা পড়ালেখা বা এআই ওরিয়েন্টেড, একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড, যে আপনি যখন আপনার ফার্মে বা ইউএসএ যে কোনো কমিউনিটি ট্রান্সপোর্টেশন ফার্ম বা সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যত ফার্ম, সেখানে আপনারা যখন হায়ার করেন, সেক্ষেত্রে আপনারা একটা ক্যান্ডিডেটের মধ্যে কি কি খোঁজার ট্রাই করেন? লাইক apart from the academia or the CGPA or master's thesis, like what are the skills that you expect or what are the qualities?
Thank you. It's a nice question, right? It's going to be a little bit disappointing. Academic এবং রেজাল্টে কোনো ভ্যালু নেই for hiring people. If it's hiring for academic position, then yes, it's a huge impact. যে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যাচ্ছি, ইটস অলসো এ জব, রাইট? আমরা যারা মাস্টার্স বা পিএইচডি করতে যাই, ইটস অলসো এ জব। ওইসব থ্রুতে বা একাডেমিক ফ্যাকাল্টি যারা হচ্ছে বাইরের দেশে গিয়ে ওই জবগুলোতে এটার বরঞ্চ এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে কতটুকু রিসার্চ ওয়ার্ক করলো, সিজি অতটুকু না, রিসার্চ ওয়ার্কটা কতটুকু করলো, ভালো কতটুকু ওইটাতে। জবে যদি আসি, জবে আসলে এগুলোর ভ্যালু খুব কম। অ্যান্ড দ্য রিজন বিহাইন্ড দ্যাট, জবের এক্সপিরিয়েন্স একাডেমিক প্রসেসের থ্রুতে হয় না। যেগুলো আমরা করবো প্রফেশনাল ফিল্ডে, আমরা যে কাজগুলো করি, যে কাজটা করা লাগবে একটা মানুষের, তাদেরও একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে ওটা আসে না। সো এভরিওয়ান নো দ্যাট এন্ড এভরিওয়ান ইজ ওকে উইথ দ্যাট। তো সবাই যেটা নোটিস করে, ইটস নট অ্যাবাউট সিজিপিএ। হ্যাঁ, সিজিপিএ ক্যান গিভ দ্য ইনফরমেশন টু এ পার্সন হু ইজ ট্রাইং টু হায়ার। ধরো আমি কাউকে হায়ার করতে চাচ্ছি, আমি সিজিপিএ কে কিভাবে ইভ্যালুয়েট করবো? ইফ ইউ হ্যাভ এ হাই সিজিপিএ, দেন আমার জন্য ইভ্যালুয়েশনটা হচ্ছে সিম্পল অ্যাজ দ্যাট, যে ইউ আর এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, সিম্পল অ্যাজ দ্যাট। তো আমার কাছে হার্ড ওয়ার্কিং কোয়ালিটিটার যদি অনেক ভ্যালু থাকে, দেন আই উইল ভেরি ভেরি স্ট্রংলি recognize that kind of CGPA, right? খুব important characteristic trait, communication style and how you present yourself. খুব important. কারণ ইভেন্চুয়ালি আমি শিওর না যে তোমার ক্রেডেনশিয়াল দেখে আমি বলতে পারবো you are going to be a wonderful candidate to hire. আমি ওই একদিনের বা 1 ঘন্টার ডিসকাশনের উপর বেস করে যেটা আমি বুঝতে পারি, সেটা হচ্ছে যে তুমি আমার সাথে ঠিকমতো কথা বলতে পারছো কিনা, তোমার বিহেভিয়ার ট্রেট কেমন, তুমি আমার আদার এমপ্লয়ির সাথে কাজ করতে পারবা কিনা, এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কাজ শিখানো সহজ। তো সবাই যখন এরকম নতুন হায়ারিং করে, আই এম টকিং ফ্রম দ্য পার্সপেক্টিভ এন্ট্রি লেভেল হায়ারিং, মাত্র ধরো নতুন নতুন জব শুরু করছো, ওই ক্ষেত্রে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে অ্যাজ অ্যান এমপ্লয়ার উই ট্রাই টু লুক ফর এই মানুষটাকে দিয়ে আমি কাজ শিখাতে পারবো কিনা, উইলিংনেস টু লার্ন, দ্যাটস হোয়াট মোস্ট ইম্পর্টেন্ট। এবং সেটা রিপ্রেজেন্ট বা বুঝাতে পারা হায়ারিং বোর্ডকে যে আই এম ভেরি ওপেন টু লার্ন এনিথিং ইউ ওয়ান্ট মি টু টিচ। এই ট্রেডটা খুব ইম্পর্টেন্ট এন্ট্রি লেভেলের জন্য। ফর এক্সপিরিয়েন্স ওয়ার্কার্স, একাডেমিক তো বাদ, কি করে আসছে সেগুলো অত ম্যাটার করে না। কারণ ফর এন এক্সপিরিয়েন্স ওয়ার্কার, প্রজেক্টের এক্সপিরিয়েন্স, টেকনিক্যাল এক্সপিরিয়েন্সটাই সবচেয়ে বেশি প্লে করে। যে আগে কি কাজ করছে, কোন কোন ডোমেনে কাজ করে আসছে, ভালো কানেকশন আছে কিনা অলরেডি ইন্ডাস্ট্রিতে, এগুলো হচ্ছে সবসময় ইম্পর্টেন্ট বেশি যত হচ্ছে কেরিয়ারের উপরে ওঠা হয় আর কি। বাট ফর এন্ট্রি লেভেল, কমিউনিকেশন আর উইলিংনেস টু লার্ন, দিস আর দ্য টু ইম্পর্টেন্ট পার্সোনালিটি ট্রেট ওয়ান শুড হ্যাভ। তো এসে আমরা ট্রান্সপোর্টেশনে কোনো একটা প্রজেক্টে এআই ডোমেইনটাকে নতুন ভাবে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে। তো সেখানে হিউম্যান এররটা যতটুকু কমানো যায় সেটার জন্য আমরা এআইটাকে ইন্ট্রোডিউস করার ট্রাই করতেছি, এবং এফিশিয়েন্ট করার জন্য এআইটাকে ট্রাই করছি। তো এআই ইমপ্লিমেন্টেশন কি শুধু আমরা ডাটা অ্যানালাইসিসেই রাখবো এবং মডেলিং ক্রিয়েশনেই রাখবো, নাকি অন্যভাবেও সেটা ইমপ্লিমেন্ট করা যায়? সবখানেই করা সম্ভব। এর ইমপ্লিকেশন কিন্তু ইটস নট জাস্ট ডেটা প্রসেসিং। প্রবাবলি অ্যাট সাম পয়েন্ট সিচুয়েশন এমন হবে, এখন হচ্ছে বাট ইটস স্টিল ইন আর্লি ফেজ, যেখানে ডেটা কালেকশনটাও এর থ্রুতেই হচ্ছে। এখন ইউএসএ তে, আমি ইউএসএ নিয়ে যদি বলি, ইউএসএ তে কিছু ক্যামেরা ডিভাইস আছে যেটা আমি যদি কোথাও ইনস্টল করে দিই, এভরিথিং ইজ হ্যাপেনিং ইনসাইড দ্যাট ইকুইপমেন্ট। আমার কোনো এআই প্রোগ্রাম যা রান হচ্ছে ওই ইকুইপমেন্টের ভিতরেই হচ্ছে। কিন্তু হ্যাঁ, এখন তুমি বলতে পারো ইটস স্টিল এ ডেটা প্রসেসিং স্টাফ। ইয়েস। তো চিন্তা করো, আচ্ছা আমি যদি আদার সাইডে চিন্তা করছি, যে ক্যামেরার প্রোডাকশন যে হচ্ছে, ক্যামেরাটা যে বানানো হচ্ছে, ওই কারখানা, ওই ইন্ডাস্ট্রিটাতেও তো অনেক প্রসেস আছে যেটা হয়তো এআই ইউজ করলে এফিশিয়েন্ট হবে। এখন সেটা বুঝার ক্ষমতা থাকার মতো মানুষ যদি ওখানে ইনভলভ থাকে তাহলে ওটা হবে। সেটা বোঝার ক্ষমতা যদি তাদের না থাকে, তাহলে দেখা যাবে ওরা ট্রেডিশনাল ওয়েতেই প্রোডাকশন গুলো করছে। এন্ড আই থিঙ্ক I have to give some, I mean, take some names here, but অনেক টেকনোলজিক্যাল ফার্ম যারা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে, লাইক কার কোম্পানি যারা কার বানায়, হ্যাঁ, তারা হচ্ছে যে তারাও তো এআই ইমপ্লিমেন্ট করছে, এমন তো না যে তারা এআই ইমপ্লিমেন্ট করছে না। তো এআই ইমপ্লিমেন্টেশন কিন্তু শুধু ডেটা প্রসেসিং না, তারা তো ডেটা নিয়ে কাজ করছে না, তারা হচ্ছে প্রোডাকশন হাউস, তারা একটা জিনিস বানাচ্ছে, রাইট?
এনভিডিয়া বা এইসব টেকনোলজিক্যাল ফার্ম বলি, ওরা চিপ বানাচ্ছে, বিভিন্ন রকম প্রসেসিং ডিভাইস বানাচ্ছে। তো এটা বানানোর পিছনে ওরা এআই ইউজ করছে না? অবশ্যই করছে। ওরা হচ্ছে যে ধরো টেস্টিং এর জন্য করছে। এআই এর খুবই ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে যে কোনো ইন্ডাস্ট্রিতে ফেলিয়ার টেস্টিং এর মতো। অনেকটা জিনিসটাকে আমি এক্সপ্লেন করবো এভাবে যে সরাসরি ফিজিক্যাল কম্পোনেন্ট রেডি না করে এআই এর থ্রুতে একটা সিচুয়েশনাল সিস্টেম ক্রিয়েট করা, অনেকটা সিমুলেশন বেসড, আর দেখা যায় সিমুলেশনের রেজাল্টটা কি। এন্ড এই টাইপের সিমুলেশন কিন্তু শুধু ট্রান্সপোর্টেশনে হওয়া লাগবে, নট নেসেসারি। ইট ক্যান হ্যাপেন ইন এনি ইন্ডাস্ট্রি, ইন এনি ডোমেন, এনি কাইন্ড অফ development work. I guess that answers your question, right? Mm-hmm. You were talking about variation of light vehicles in Bangladesh. Yeah. So is it এবং এটা মানে কি বল প্রেডিক্ট করতে অনেক হার্ড হয়ে যায়। সো এই প্রবলেমটা কি এটা ম্যাথমেটিক্যাল মডেল এক্সিস্ট করে না, নাকি হচ্ছে এআই হচ্ছে যে মডেল এটা ভালোভাবে প্রসেস করতে পারতেছে না? এআই এর মধ্যে প্রোগ্রামিং হচ্ছে, মডেল হচ্ছে, রাইট? এই মডেলটা কেউ না কেউ লিখছে। সামওয়ান ইজ প্রিপেয়ারিং দ্যাট মডেল ইটসেলফ। সো যে কারণে বললাম টেকনিক্যাল সাইডে আমার স্ট্যাটিস্টিক্যাল নলেজ কেন থাকা লাগবে, একটা ডেটা অ্যানালিটিক্স এর জন্য কি কি প্যারামিটার দেখতে হবে এবং অ্যানালাইজ করে রেজাল্ট বের করতে হবে, সেটা এআই নিজে থেকে প্রডিউস করার ক্ষমতা এখনো রাখে না। সামওয়ান ইজ ডুইং ইট ফর দ্য ফার্স্ট টাইম। এআই এর বিশেষত্ব কি, যদি ওটার ইন্টেলিজেন্স পার্টটা খুব স্ট্রং হয়, the moment it will process the data continuously, it will learn some new stuff by itself. And it can give you that information as a designer of that model to you. আমি ধরো মডেল ডিজাইন করলাম, আমার মডেল কাজ করতেছে এবং আমার মডেলের এফিসিয়েন্সি ভালো না। মডেল অলওয়েজ হচ্ছে 60-70% টাইম অ্যাকুরেট রেজাল্ট দেয়, বাকি 30% টাইম দিচ্ছে না। বারবার আমি যখন রান করতে থাকবো ডেটাগুলো করে, তখন এআই অনেক সময় এই ডেটাটা প্রোভাইড করতে পারে যে তুমি যদি এখানে এই জিনিস চেঞ্জ করো তাহলে এটা রেজাল্ট বাড়বে। That's what the intelligence part, right? Kintu as a model developer, still there are people who are basically reviewing the models, jara model ta likhche, programming likhche, এবং যদি নাও লিখে, ধরো আমি এআই দিয়ে মডেল জেনারেট করলাম, এখন চাইলে ওই যে বললাম না ক্লড হচ্ছে, যে ক্লডকে আমি বলে আমার একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল লিখো, আমি এই ফাংশন করতে চাই এটা দিয়ে, হ্যাঁ, কিছু না কিছু তো একটা দিবে। এন্ড সেটার কেপাবিলিটি কেমন, সেটা কতটুকু অ্যাকুরেট, সেটা তো তোমারই জাজ করতে হবে। তো ওখানে হচ্ছে ম্যানুয়াল ম্যান পাওয়ার ইন্টেলিজেন্স স্টিল ভেরি ইম্পর্টেন্ট আর কি, যেটা হয়তো আমিও পারবো না যদি আমার ওই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড না থাকে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিভিউ করার ক্যাপাবিলিটি আমার না থাকলে আমি নিজে ওটা পারবো না। তো এটা হচ্ছে পার্থক্য আর কি। তো তুমি যেটা বললা যে ইজ ইট এ ম্যাথ প্রবলেম অর ইজ ইট এআই প্রবলেম, রাইট? ইটস বোথ। If someone is trying to write an AI model who doesn't have a strong mathematical background or doesn't know about the statistical stuff, then that person's AI model is not going to work how it should work. So it's both. টেকনিক্যাল নলেজটা যেমন দরকার, সেই সাথে এটাও দরকার যে কোন মডেলটা, যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, দিস আর ভেরি টেকনিক্যাল। ইয়েলো নামে একটা এলএলএম ল্যাঙ্গুয়েজ এখন আসছে, এটা তুমি অনলাইনে খুঁজলে তুমি পাবা। এটার এখন ভার্সন 8-9 পর্যন্ত চলে গেছে। তো ইট স্টার্টেড ফ্রম ভার্সন 0, ভার্সন 1, রাইট? তো এই মডেলটা হচ্ছে যে বেস ইনফ্রাস্ট্রাকচার মডেল ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অন ইট। তুমি যদি ইয়েলো মডেল ইউজ করে কাজ করে আপগ্রেড করতে চাও, তাহলে তোমার বেস মডেল অলরেডি রেডি, তোমার কিছু করার লাগবে না, তুমি জাস্ট ওটা ডাউনলোড করবা, নিয়ে আসবা তোমার সিস্টেমে। দেন অ্যাজ এন ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা অ্যাজ এন এক্সপার্ট, তুমি ওখানে চেঞ্জ করা শুরু করবা, যেটাকে আপডেট মডিফাই কেমনে করবা। এন্ড সেই নলেজ যদি আমার না থাকে অ্যাজ এ পার্সন, তাহলে তো আমি ওটা করতে পারবো না। খালি ওই বেস মডেল ইনফ্রাস্ট্রাকচার এনে তো আমার লাভ হবে না। সো দ্যাটস ওয়্যার দিস অল আর ইম্পর্টেন্ট আর কি, যে সবকিছু ইম্পর্টেন্ট। তোমার ম্যাথমেটিক্যাল নলেজ যেমন ইম্পর্টেন্ট, স্ট্যাটিস্টিক্যাল ব্যাকগ্রাউন্ডও ইম্পর্টেন্ট। অ্যাজ এ ম্যানেজারিয়াল পার্সন প্রবাবলি নট দ্যাট মাচ ফর মি, কারণ আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি আইডিয়া জেনারেট করতে পারি কিনা। দ্যাটস হোয়াট মোর ইম্পর্টেন্ট ফর মি, কারণ কানেক্ট দ্য ডট ইজ মাই জব। I guess that answers your question. Any other question? Sure. কিছু আপনি বলেছিলেন যে বাংলাদেশে এরকম অনেক প্লেসে, মানে ম্যাক্সিমাম প্লেসে হচ্ছে আমরা মাটির নিচে যেসব পাইপ লাইনগুলো থাকে এগুলো সম্পর্কে আর কি জানি না বা এই কাজগুলো হয়নি। এখন এটা অবশ্যই মনে হয় অনেক বেশি কস্টলি প্রসেস, মানে এটা কি কোনো কস্ট ইফেক্টিভ অল্টারনেট মানে প্রসেস আছে, এন্ড এটার কিভাবে এআই দিয়ে একটা সলিউশন করা পসিবল এই দেশের পাশে? I just want to make sure I understand this correctly. So,
মাটি খোঁড়ার প্রসেসটা এক্সপেন্সিভ নাকি এআই দিয়ে মাটি খোঁড়া বুঝাটা এক্সপেন্সিভ, কোনটা বলতে চাচ্ছে? পুরো প্রসেস এখন মাটি খোঁড়া ছাড়া অন্য যে প্রসেস আমরা এই জিনিসটা জানতে পারবো ওটা কতটুকু কস্টলি আমরা বাংলাদেশে কোথাও Oh, I don't know the value of those kind of camera or equipment. যেগুলো ধরো ওয়ার্ল্ডে এখন ইমপ্লিমেন্টেড আছে, বললাম যেটা আমি, যে অনেক ডিভাইস আছে যেটা হচ্ছে যে ইনফ্রারেড স্ক্যানিং করে বলতে পারে, এন্ড দেয়ার আর লিমিটেশন অ্যাজ ওয়েল, রাইট? কত ইনডেপথ এর কথা বলছে। এখন গ্রাউন্ড লেভেল থেকে যদি আমি 50 ফুট নিচে বলতে চাই সাপোজ, হয়তো ওই ক্যামেরা ক্যাপাবিলিটি নেই। ওই ক্যামেরা ক্যাপাবিলিটি আই এম জাস্ট টকিং অ্যাবাউট সাম র্যান্ডম নাম্বারস হিয়ার, আই ডোন্ট নো স্পেসিফিকেশন অফ দ্য ডিভাইসেস। ধরো ক্যামেরার ওই ডিভাইসের স্পেসিফিকেশন হচ্ছে ইট ক্যান অনলি গিভ ইউ দ্য ডেটা উইদিন 10 ফিট ডিপ। তো 10 ফিটের মধ্যে ডিপে যা যা পাবা ইউ ক্যান গ্যাদার দ্য ইনফরমেশন, বাট এর নিচে যাওয়া লাগলে তার ইনফরমেশনটা পাওয়া যাচ্ছে না। এক্সিস্টিং ইকুইপমেন্ট বাংলাদেশ চাইলে ইউটিলাইজ করতে পারে, ইটস গোইং টু বি ভেরি এক্সপেন্সিভ, এন্ড দ্য রিজন বিহাইন্ড ইটস ভেরি সিম্পল, কনভার্সন রেট, রাইট? এই সব ডিভাইস যেগুলো বলা হচ্ছে ইটস আউটসাইড, ফরেন ডিভাইস। ফরেন ডিভাইসের হচ্ছে যে একটা $1000 ডিভাইসও বাংলাদেশের জন্য হচ্ছে এখন 1,20,000 টাকা, তাই না? তো বাংলাদেশের স্কেলে তো ওই ডিফারেন্সটা হিউজ। বাংলাদেশের জন্য 1,20,000 ভ্যালু অনেক বেশি, বাইরের দেশের জন্য $1000 ভ্যালু নাথিং, অ্যান্ড দিস আর র্যান্ডম নাম্বারস। আমি যেসব ডিভাইসের কথা বলছি দে উইল প্রবলি এন্ড আপ $10,000 $20,000 ফর ইচ ইকুইপমেন্ট। তো ওইটাই হচ্ছে এক্সপেন্সের ব্যাপার। ইমপ্লিমেন্টেশন করা যাবে না তা না, হয়তো ওই ডিভাইস গুলো মডিফাইও করতে হবে টু ইউটিলাইজ বাংলাদেশ, কারণ ওই ডিভাইস গুলো হয়তো বাংলাদেশে ইউজ করার জন্য এখন ফুললি প্রিপেয়ার্ড না। So there needs to be a back and forth discussion to make this happen, but it's possible. I think the most important part is বাংলাদেশ যদি যে কোনো টেকনোলজিক্যাল ইনভেস্টমেন্ট করতে চায় সেটা কোন সেক্টরে সবার আগে করা উচিত, আর কোন পার্টিকুলার সেক্টরে কোন জায়গায় সবার আগে করা উচিত, এই প্রায়োরিটাইজেশন করাটা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, বিকজ বাংলাদেশ ইজ স্টিল প্রিটি নিউ। তো সবখানে একসাথে ঝাঁপ মারলে হবে না, বুঝতে হবে কোন ঝাঁপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ইম্প্যাক্ট করবে এবং ভালো হবে। Any other question? I think we can wrap up. Thank you so much, everyone. A lot of questions. I wasn't expecting that, but I enjoyed it. Thank you. না পানি খাওয়া লাগবে, ঠান্ডা না, কি ঠান্ডা। Thank you everyone for attending our seminar. Now I would like to request our dear moderator, Dr. S.K. Mohammad Mashur sir, to present the honorary award to our speaker. Please round of applause. মাঝখানে যাবো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ আসার জন্য সবাইকে। শফিককে আর কি থ্যাংক ইউ ভেরি মাচ।